কিরে, আর কত দেরি হবে রে তোর? এবার তো বাসটা মিস করব, তখন না চাইলেও জঙ্গলের ট্যুর ক্যান্সেল করতে হবে। আবারও চেঁচাচ্ছিস কেন? ট্যুরে যাচ্ছি তাই তো ক্যামেরাটা খুঁজছিলাম। তোরাই বল, ওখানে গিয়ে ছবি না তুলতে পারলে তোরাই তো আফসোস করবি কি, তাই না? হয়েছে, তোমাকে আর ছেলে ভোলানো কথা বলতে হবে না। চলো তো সবাই, বেরিয়ে আবার রিক্সা না পেলে মুশকিলে পড়বো। বেশ তো, তোরা বের হ, আমি মোড় থেকে একটা রিক্সা ডেকে আনি। এই কথা বলে রতন রিক্সার খুঁজে বেরিয়ে পড়ল। ওদিকে তারেক, সুমন আর নয়ন মিলে তাদের ব্যাগগুলো বাইরে নিয়ে এলো। অনেকদিন পর তারা বেশ কিছুদিন অফিস থেকে ছুটি পেয়েছে, তাই তো এবার 3 দিনের ট্যুরে বেরিয়েছে। আজ ওদের মন অনেক ভালো। যা বাবা, শেষমেশ বাসটা পেয়েছি। ও আরে, সবটাই তো আমার ক্রেডিট। ভেতর ভেতর কি যে এক্সাইটেড লাগছে। ভাব, এবার কতদিন পর আমরা ট্যুরে যাচ্ছি। ঠিকই বলেছিস, কটা দিন অফিসের কাজকর্ম থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে তাহলে। সবাই যখন কথা বলছিল তখনই পিছন থেকে চায়ের কাপ হাতে করে তারেককে গিয়ে এসে বলল, ধর চাগুলো ধর, অনেক কষ্টে নিয়ে এসেছি। বা রে, 4 টাকা বানতেও তোর এত কষ্ট লাগলো, আর আমি যে এতগুলো ব্যাগগুলো নিয়ে এলাম সেবেলায়। ধুর বাবা, তোরা আবার ঝগড়া শুরু করেছিস। তোদের এই ঝগড়ার কারণে প্রতিবার ট্যুর মাটি হয়ে যায়। কি বললি তুই, কি বললি? আহা, থাম তো তোরা, ওই যে বাস চলে এসেছে, তাড়াতাড়ি চল উঠি। বাস দেখি 4 বন্ধু ঝটপট করে উঠে গেল। অতঃপর 7 ঘন্টা জার্নি শেষে তারা তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছালো। ফাইনালি আমরা তাহলে জঙ্গলে চলে এলাম, বল? হ্যাঁ, ঠিকই বলেছিস, কিন্তু এখন তো পেট ছুটোছুটি করছে। একটা কিছু পেটে না পড়লে আমি তো এখানে অজ্ঞান হয়ে যাব রে। ওই যে খাওয়া শুরু হয়ে গেছে। বেশ তো, চল তাহলে আগে পেট পুজোটা করে তবেই জঙ্গলের পথে হাঁটবো। কিরে, কি বলিস তারা? হ্যাঁ, চল চল চল। ওই তো 4 রাস্তার মোড়ে একটা হোটেল দেখা যাচ্ছে, চ আমরা বরং ওখানেই যাই। একথা বলে তারা সবাই হোটেলের দিকে হাঁটতে লাগলো। এই যে ছোকরা, শোনো এদিকে। আমার নাম ছোকরা না, আমার নাম রবি। বলেন আপনাকে কি কি লাগবো? রুটি না বাদ দিমু? তুমি তো দারুণ কথা বলো। আচ্ছা বলো দেখি, হাতিবাগান জঙ্গলটা এখান থেকে কত দূরে? তারেকের কথাটা শুনে ছেলেটা যেন আকাশ থেকে পড়লো আর বলল, হায় আল্লাহ, আপনারা ওইখানকার কথা জিজ্ঞাইতেছেন কেন? ওইখানে তো কেউ যায় না। মানে আমরা তো অনেক শুনেছি জঙ্গলটা নাকি অনেক সুন্দর, তবে হ্যাঁ, গত 10 বছর নাকি ওখানে তেমন কোনো টুরিস্ট যায়নি, এই জন্য আমরা আরামে ঘুরবো বলে এখানে এসেছি। আল্লাহর কসম লাগি ভাইজান, আপনারা ওই আনে যায়েন না। কথাটা বলেই হোটেল মালিকের ডাকে ছেলেটা সেখান থেকে চলে গেল। এটা দেখে নয়ন কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, আশ্চর্য তো, ছেলেটা জঙ্গলের নাম শুনে এমন অদ্ভুত আচরণ করলো কেন? দেখ নয়ন, এখানেও তুই আবার কোনো রহস্যের গন্ধ খুঁজিস না কিন্তু। আহা তারেক, সবকিছু এতটাও হালকা ভাবে নেওয়া উচিত না। কি বলতে যাস? ওই অতটুকু ছেলের কথায় আমরা ওদিকে যাব না? দেখ ভাই, আমার টাকার অনেক দাম, এত দূর অবধি যখন এসেছি বাকিটা ঘুরেই যাব, তারপরই বাড়ি ফিরবো। তোরা চাইলে এখান থেকে চলে যেতে পারিস। দেখলি তো,
আবার কেমন ঝগড়া শুরু করে দিলি তোরা? আহা থাম তো তোরা। তবে হ্যাঁ, এটা তো ঠিক যে অতটুকু ছেলের আচরণ দেখে এতটাও ঘাবড়ানো উচিত না। যাকে খাবার চলে এসেছে, নে খেয়ে নে সবাই। সুমনের কথায় আর কেউ কিছু বলল না, সবাই খাওয়া শুরু করে দিল। যাই বলিস, হোটেলের খাবারটা কিন্তু দারুণ। এই যে রবি, এদিকে এসো, বিলটা নিয়ে যাও। রতনের ডাকে রবি এবার কিছুটা ভয়ে ভয়ে সেদিকে এলো এবং নয়ন তাকে বলল, এবার বলো তো ভাইয়া, কি আছে ওই জঙ্গলে? কই ভাইয়া, আমি তো জানি না। যজ্ঞা, আমার মেলা কাম আছে। এই তো সামনে গিয়া বাদিকে 10 মিনিট হাঁটলেই আপনারা হাতিবাগান জঙ্গলে ঢুকে যাবেন। কথাটা বলেই রবি ভয়ে ভয়ে সেখান থেকে চলে গেল। দেখলি তো এবার কেমন গটগট করে বলে দিল। নিশ্চিত তখন চাবা মাছ ছিল, আর তোরা সেটা শুনেই ভয় পেয়ে গেলি। সে যাই বলিস, ছোট ছেলেটার কথায় কেমন একটা অন্যরকম সুর ছিল। কিন্তু দেখলি তো, বলেছিলাম না, বোমকেশের বাচ্চা সবকিছুতেই রহস্যের গন্ধ পায়। খবরদার ব্যোমকেশ নিয়ে একটাও কথা বলবি না। বেশ, তো মরলে মরবো, চল যাচ্ছি তোদের সঙ্গে। এই না হলে বন্ধু, চল এবার হাঁটা ধরি। এই বলে আবারও 4 বন্ধু হাঁটতে শুরু করলো। অবশেষে হাঁটতে হাঁটতে তারা জঙ্গলের রাস্তায় ঢুকে গেল। কি অন্ধকার রে বাবা, আর কেমন শো শো শব্দ হচ্ছে, তাই না? এই শোন না, সবাই সবার হাতটা ধরে রাখ। চারপাশটা যেই অন্ধকার, তাছাড়া চারপাশে শুধু গাছ আর গাছ। যদি রাস্তা হারিয়ে ফেলি? ভিতুর ডিমের বাচ্চা, এত কিসের ভয় রে? হ্যাঁ তোর এখন তো মনে হচ্ছে এটাকে না আনলেই ভালো হতো। কেন যে তোরা ওকে আনতে গেলি? আহা, এখন আবার শুরু করিস না তো। এই যে আমি ফোনের টর্চটা জ্বালালাম, আর নয়ন তুই আমার হাতটা ধর। ভয় নেই, কিচ্ছু হবে না। যাই বলিস তারেক, চারপাশটা কিন্তু আসলেই ভয়ঙ্কর। আরে আরে, ওখানে ওটা কি দেখা যাচ্ছে? কেমন আগুনের মতো না? হ্যাঁ রে, তাই তো মনে হচ্ছে। সুমন তাড়াতাড়ি তার ব্যাগ থেকে ক্যামেরাটা বের করে চটপট ছবিটা তুলে নিল। ঠিক তখনই সেদিক থেকে একটা লোক এগিয়ে এসে বলল, ওখানে না, মানে আসলে আমি আপনার ছবি তুলতে চাইনি। ওখানে আগুন জ্বলছিল, ওটা দেখেই ছবি তুলছিলাম। কে তোমরা, আর এই জঙ্গলে কেন এসেছো? জানো না এই জঙ্গলে কেউ আসে না? না মানে আসলে। আহা, ভয় পাচ্ছিস কেন? উনি বাঘ না ভালুক? এই যে মশাই, আপনি নিজেও তো জঙ্গলে এসেছেন, তা আপনাকে তো আমরা কিছুই জিজ্ঞাসা করিনি। আপনি কেন এখানে এসেছেন? আহা তানি, সব জায়গায় তোর এই পাক নামও স্বভাবটা কিন্তু ভালো নয়। আসলে চাচা, আমরা এখানে বেড়াতে এসেছি। বা রে, চুপ থাকার কি আছে? যত সব আধিক্যতা। বয়স তো কম, তাই রক্তটাও গরম। তবে এখানে যারাই আসে তাদের রক্তই হিম ঠান্ডা হয়ে যায়। আমি চলে যাচ্ছি, তবে তোমাদের এই ভুলের খেসারত দিতেই হবে। কথাটা বলে এই লোকটা সেখান থেকে চলে গেল। আর তখনই নয়ন ভয়ে ভয়ে বলল, ওরে বাবা, লোকটা কি বলে গেল? হাড় হিম করা ঠান্ডা। ওরে বাবা, তার মানে তো মৃত মানুষের রক্ত। হ্যাঁ রে, আমি আবারও বলছি, চল না, চল আমরা ফিরে যাই। দূর বাবা, আবার শুরু করলে ভয় নাটক। যা না, তোকে আটকাচ্ছে কে? আমি যখন এসেছি জঙ্গলটা ঘুরেই যাব। কথাটা বলেই তারেক একাই সামনে চলে গেল। এই হয়েছে যত জ্বালা। বারে, আমি কি করলাম?
ওরা তো কিসের রাগ? হ্যাঁ তারেক, এই তারেক, কোথায় গেলি? তারেককে খুঁজতে সুমন, রতন আর নয়ন এগিয়ে গেল। কিন্তু কোথাও তারেককে খুঁজে পায় না। তারা কিছুটা ঘাবড়ে গেল। আশ্চর্য, এতটুকু সময় ছেলেটা কোথায় চলে গেল? আমি আগেই বলেছিলাম এই জঙ্গলে নির্ঘাত কিছু একটা আছে। তারেকটা যে কোথায় গেল? একদম চুপ করবি, তোর পাগলামি আমার একদম আর কিন্তু সহ্য হচ্ছে না। সুমনের কথা বলা মাত্রই নয়ন মাটিতে পড়ে গেল। আর অদ্ভুতভাবে মনে হলো একটা কালো ছায়া নয়নকে টেনে হিঁচড়ে সেখান থেকে নিয়ে যাচ্ছে। বাঁচাও, বাঁচাও আমায়। কি হচ্ছে সব? দাঁড়া নয়ন, দাঁড়া। সুমন আর রতন নয়নকে অনুসরণ করে পিছনে পিছনে দৌড়াতে লাগলো। কিন্তু কিছুক্ষণের মধ্যে নয়ন তাদের চোখের সীমানার বাইরে চলে গেল। হায় আল্লাহ, কি শুরু হলো এইসব? প্রথমে তারেকটা অদ্ভুতভাবে হারিয়ে গেল, আর এখন নয়নও। ওদেরকে কোথায় পাবো আমরা? কোথায় খুঁজবো? হ্যাঁ রে, আমারও খুব ভয় হচ্ছে। ওদিকে রাতটাও বেশ বেড়ে গিয়েছে। ভয় পেলে চলবে না সুমন, যে করেই হোক তারেক আর নয়নকে আমাদের খুঁজে বের করতেই হবে। কিন্তু কিন্তু কি করে? সুমন আর রতন যখন কথা বলছিল তখন একটা অদ্ভুত হাসির শব্দ ভেসে আসছিল। কে 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 ওখানে? আশ্চর্য, ফোনের টর্চটাও কাজ করছে না। হ্যাঁ, এই তো জ্বলেছে। কি হয়েছে খোকারা, তোমরা এখনো জঙ্গলে ঘুরছো? বেশ তো, ঘুরো। কি আপনি? আমি তো। তোমাদের আর দুই বন্ধু, তারা কোথায়? তারা কোথায় আপনি বলুন? আপনিই তো বলেছিলেন এই জঙ্গলে আমাদের আসা উচিত হয়নি। এর মানে আপনি জানেন আমাদের বন্ধু কোথায়? তা তো বটেই, আমি তোমাদের আগেই নিষেধ করেছি, তবে তোমরা তো আমার কথা শুনোনি। আহা সুমন, কথা বাড়াস না। আমাদের ভুল হয়ে গেছে চাচা, দয়া করে বলুন আমাদের বন্ধুরা কোথায়? কারা যেন ওদেরকে নিয়ে গেছে। বুঝেছি, এটা তেনাদেরই কাজ। তেনাদের কাজ মানে? তেনারা কারা? এই হয়েছে তোমাদের নিয়ে যত জ্বালা। তোমাদের বন্ধুদেরকে খুঁজে পেতে হলে চলো আমার সঙ্গে। কিন্তু তোমার মানে দেখছি এখনো সন্দেহ আছে। বেশ তো, আমি তাহলে যাই। না না, ওর কথা কিছু মনে করবেন না, আপনি নিয়ে চলুন আমাদের। এই তো বুদ্ধিমানের মতো কথা। বেশ তো, চলো তাহলে। এ কথা বলে লোকটা সামনে এগিয়ে গেল। সুমন আর রতনও তারা পিছন পিছন যেতে লাগলো। সাথে সাথে চারপাশ থেকে অদ্ভুত রকমের ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসতে লাগলো। ওরে বাবারে, কি ভয়ঙ্কর শব্দ রে ভাই! ভয় পাস না, যে করেই হোক আমাদেরকে তারেক আর নয়নকে বাঁচাতেই হবে। কথাটা বলেই রতন আর সুমন লোকটাকে অনুসরণ করে সামনে এগোতে লাগলো। আর কত দূর চাচা? অনেকটা পথ তো হেঁটে এলাম। এই তো চলে এসেছি। কান পেতে শোনো, তোমার বন্ধুর আওয়াজ শুনতে পাও কিনা। লোকটার একথা বলার সাথে সাথে দূর থেকে নয়ন আর তারেকের কান্নার সুর ভেসে আসলো। বাঁচাও, কি আছো? বাঁচাও, বাঁচাও আমাকে! কে বাঁচাও, কে বাঁচাও! সুমন, রতন, বাঁচাও আমাকে! এ কি? এ তো নয়ন আর তারেকের কান্নার আওয়াজ। তাই তো দেখছি, কিন্তু এই আওয়াজ কোথা থেকে আসছে? সে কথা তো এত সহজেই তোমরা জানতে পারবে না খোকা। তার আগে
যে তোমাদেরকে মরতে হবে। কথাটা বলা মাত্র এই লোকটা একটা ভয়ঙ্কর কাদাকার রূপ ধারণ করলো। সেটা দেখে সুমন আর রতন ভয়ে চিৎকার করে উঠল। ওরে বাবারে, এ কি দেখছি! আরে রতন তো কোনো মানুষ না, এ তো ভূত! ওরে বাবা, এবার কি হবে? কথাটা বলেই সুমন দৌড়ে পালানোর চেষ্টা করলো। ঠিক তখনই সামনে থেকে আরেকটা লাল চোখওয়ালা লোক বেরিয়ে এলো আর বিকট শব্দে হাসতে লাগলো। কোথায় পেলে ভিক্ষুকা? এসে আমার কাছে এসে কতদিন মানুষের নরম হারছি ওই না। ছেড়ে দে ওকে, নইলে কিন্তু। নইলে কি করবে খোকা? দেখি তো কি করতে পারো। এসো এসো আমার কাছে এসো। এ কথা বলেই প্রথমে কাদাকার লোকটা যখনই রতনের দিকে এগিয়ে গেল, সাথে সাথেই রতন তার কাঁধে ঝোলানো ব্যাগ থেকে কোরআন শরীফটা বের করে লোকটার দিকে এগিয়ে ধরতেই কোরআন শরীফ থেকে একটা উজ্জ্বল আলো বেরিয়ে এলো। ওরে বাবা রে, আমার চোখ তো জ্বালাপোড়া করছে রে। ওরে বাবা, কি হচ্ছে চোখে? কি হচ্ছে? বন্ধ কর, এটা বন্ধ কর বলছি। এটা কোনো সাধারণ বই নয়, এটা কোরআন শরীফ। আমি জানি একমাত্র এটাই তোদের শেষ করতে পারে। বল 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 বল, কোথায় আমার বন্ধুরা? না হলে দেখ। বলছি বলছি, ওই তো ওখানেই গাছের সাথে বাধা আছে। ছেড়ে দে আমাদেরকে, ছেড়ে দে ভাই। না, ছাড়বো না। একমাত্র এই কোরআনের আলোতেই তোদের মুক্তি। আজ আমি সেটাই তোদেরকে দেব। এ কথা বলে রতন আবারও কোরআন শরীফ সামনে তুলে ধরল, আর সাথে সাথে তার ভেতর থেকে উজ্জ্বল আলো আভা বেরিয়ে আসলো, আর সেই আভাতেই ভস্ম হয়ে গেল অশরীরী আত্মা। বাঁচালি ভাই, আমি তো ভেবেছিলাম আমি আর বাঁচবই না। আরে আমিও তাই ভেবেছিলাম, সব আমারই ভুল। কেন যে হোটেলের ছেলেটার নিষেধ করা সত্ত্বেও এখানে এলাম। তবে আর এক মুহূর্ত নয়, এখনই আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর না। তা তো যাবই, তবে সত্যি রতন, আজ তোর কারণেই আমরা বেঁচে গেলাম। আমার জন্য না রে, এই কোরআনের জন্য। এজন্য এটা আমি সব সময় নিজের সাথে রাখি। আর এভাবেই অনেক কষ্টে সেদিন রাতে তারা সেই ভয়ঙ্কর জঙ্গল থেকে বেঁচে ফিরল। হ্যালো বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো। তোমাদের একটি সুন্দর কমেন্ট ও লাইক আমাদের নতুন গল্প তৈরিতে অনেক উৎসাহিত করে।